গুড আফটারনুন ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসেলেনিয়াসের এক্সামটা আসতে চলেছে, তার জন্য আজ ম্যাথের উপর থেকে 29 নাম্বার ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি ম্যাথের উপর থেকে 28টা ক্লাস কিন্তু কভার করে নিয়েছি। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, ওপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে কিন্তু লিঙ্কগুলো প্রোভাইড করা আছে। সেটার উপর ক্লিক করলে যে ক্লাসগুলো এর আগে অলরেডি হয়ে গেছে সেগুলো পরপর সেখান থেকে তোমরা করে নিতে পারবে। আর ক্লাসের শুরুতে প্রতিদিনের মতো আবারও বলছি, যে অঙ্কগুলো আজকের এই সেশনে থাকছে, ক্লাস শেষ হওয়ার পর প্রত্যেকটা কোশ্চেন বাড়িতে নিজেরা না দেখে 3 থেকে 4 বার প্র্যাকটিস করবে। এবং এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে, মানে প্রথম দিকের যে ক্লাসগুলো, সেইখানে যে অঙ্কগুলো করানো হয়েছিল সেগুলোও কিন্তু তোমরা নির্দিষ্ট দিন অন্তর রিপিটেশন করবে, মানে রিভিশন করবে। দরকার পড়লে ভিডিওটা আরো আরেকবার রিমাইন্ড করে দেখে নেবে। তো শুরু করছি আজকে তোমাদের 29 নাম্বার ম্যাথের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো, জল মিশ্রিত দুধে দুধ এবং জলের অনুপাত বলে দিয়েছে কত, বলে দিয়েছে 7:5 বলে দিয়েছে। ওই মিশ্রণে আরো 5 লিটার জল মেশালে নতুন মিশ্রণে দুধ এবং জলের অনুপাত হবে কত, 7:8। তবে নতুন মিশ্রণে জলের পরিমাণ কত হবে? ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এই টাইপের কোশ্চেন বহুবার করিয়েছি। আজকেও আবার দুটো প্রসেস দেখাবো, একটা হলো বেসিক মেথড আর একটা হলো রেশিও মেথড। তো ফার্স্টে শর্টকাট পদ্ধতি দেখাই, ফার্স্টে দেখাই রেশিও মেথড। তো রেশিও মেথডে করলে এই কোশ্চেনটা অনেক তাড়াতাড়ি সলভ করতে পারবে। তো এখানে দেখো, প্রথম যখন মিল্ক এবং ওয়াটার ছিল, তো তার রেশিও কত বলা ছিল, দেখো 7:5। এবার এর সাথে কি করছে, এর সাথে 15 লিটার জল মেশাচ্ছে, যার ফলে কি হয়ে যাচ্ছে, নতুন রেশিওতে দুধ এবং জলের অনুপাত হয়ে যাচ্ছে 7:8। এবার এখানে দেখো রেশিওর ক্ষেত্রে বা তার আগে কোশ্চেনে দেখে নাও যে এখানে মেশাচ্ছে কি, তো এখানে মেশাচ্ছে কিন্তু জল। সুতরাং দুধের যে ভ্যালুটা রেশিওর ক্ষেত্রে সেটা কিন্তু অপরিবর্তিত থাকবে। যদি অপরিবর্তিত না থাকে তাহলে আমরা সেই রেশিওটাকে চেঞ্জ করে নেব, যেটা আমরা এর আগের ক্লাস কিংবা তার আগের ক্লাসে সম্ভবত করেছিলাম। তো এখানে দেখো মিল্কের যে ভ্যালুটা দেওয়া আছে রেশিওতে, ওপরে এবং নিচে দুটো রেশিওতেই কিন্তু সেম আছে, সুতরাং এখানে আমাদের রেশিও চেঞ্জ করার দরকার নেই। এখানে এবার দেখবো যে জলের কতটা পরিবর্তন হয়েছে। তো জল দেখো 5 ইউনিট থেকে 8 ইউনিট হয়েছে, জলের পরিবর্তন হয়েছে কত ইউনিট, জলের পরিবর্তন হয়েছে 3 ইউনিট। তো এই 3 ইউনিটের ভ্যালু দেখো বলা আছে কত, 3 ইউনিটের ভ্যালু বলা আছে 15 লিটার। এখান থেকে কি বার করতে বলছে, তবে নতুন মিশ্রণে জলের পরিমাণ কত হবে, অর্থাৎ এই 8-এর ভ্যালু কত সেটা এখান থেকে বার করতে বলছে। তো 3-এর ভ্যালু 15 লিটার, তো 1-এর ভ্যালু কত হবে, 1-এর ভ্যালু হবে 5 লিটার। তো এখান থেকে বার করো 8-এর ভ্যালু কত হবে, 8-এর ভ্যালু হবে 5 × 8, মানে 5×8 = 40 লিটার। তো অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, 40 লিটার এর সঠিক অ্যান্সার। এবার দেখবো এখান থেকে যে এই কোশ্চেনের বেসিক মেথডটা কি। তো এবার দেখবো বেসিক মেথড। তো বেসিক মেথডে আর কিছুই না, এখানে জাস্ট এক্স ধরবো। এখানে দেখো বলেছে যে প্রথম মিশ্রণে দুধ এবং জলের অনুপাত কত, বলেছে 7:5। তো আমি এখান থেকে ধরে নিচ্ছি প্রথম মিশ্রণে দুধ আছে 7x লিটার এবং প্রথম মিশ্রণে জল আছে কত, 5x লিটার জল আছে। এবার এর সাথে কত লিটার জল মিশাচ্ছে, 15 লিটার। তো জলের জায়গায় আমি যোগ করে দেবো কত, 15 লিটার। এবং এর ফলে আলটিমেট কি হচ্ছে, আলটিমেট রেশিও হচ্ছে 7:8। তো 7/8 এখানে লিখে দিলাম। এবার এখান থেকে এক্স এর ভ্যালু ক্যালকুলেট করলেই আমরা কিন্তু এখান থেকে এক্স এর ভ্যালু বার করার পর তারপর আমরা বার করব যে এই জলের নতুন মিশ্রণে জলের পরিমাণ কত। তো ফার্স্টে এখান থেকে এক্স এর ভ্যালু বার করে নিই। এখানে 27টা গুণাগুণি গুণ করলে 56x সমান এখানে হচ্ছে কত, 35x 7 15 105। 56 থেকে 35 মানে এক্স গুলোকে এক সাইডে নিয়ে আসলে বিয়োগ হবে, এখান থেকে 1, এখান থেকে হবে কত, এখান থেকে 1, এখান থেকে 2, মানে 21x সমান হচ্ছে কত, 105। 21 দিয়ে কাটলে হবে 5, 21 105। তো x এর ভ্যালু কত, x এর ভ্যালু 5। এবার দেখো x এর ভ্যালু এখান থেকে 5 পেলে তাহলে নতুন মিশ্রণে জল কত হবে সেটা জানতে চাইছে। তো এখানে দেখো যখন ধরেছিলে যে প্রথম মিশ্রণে জল কত ছিল, প্রথম মিশ্রণে জল ছিল 5x, তার সাথে 15 লিটার জল মেশানোর ফলে নতুন মিশ্রণে সেই জলটা হচ্ছে, অর্থাৎ আমাদের নতুন মিশ্রণে জলের ভ্যালু বার করতে গেলে 5x + 15 ভ্যালু বার করতে হবে, যেখানে আমরা x এর ভ্যালু পেয়ে গেছি কত, 5। তো 5×5 কত হচ্ছে, 5×5 হচ্ছে 25, তার সাথে 15 যোগ করো, হয়ে যাচ্ছে নতুন মিশ্রণে জলের পরিমাণ কত, নতুন মিশ্রণে জলের পরিমাণ হলো 40 লিটার। তো অপশন বি এর সঠিক অ্যান্সার। দুটো পদ্ধতি দেখিয়ে দিলাম।
এবং প্রত্যেককে বলবো বেসিক পদ্ধতিটা, মানে শর্টকাট দেখে যদি শুধু শর্টকাটই যে আমরা প্র্যাকটিস করব এটা নয়, শর্টকাটের পাশাপাশি বেসিক পদ্ধতিটাও কিন্তু প্র্যাকটিস করবে, কারণ এক্সাম হলে অনেক সময় কিন্তু ল্যাঙ্গুয়েজ এমন ভাবে ঘোরানো থাকবে যেখানে তোমাদের হয়তো শর্টকাট পদ্ধতি না অ্যাপ্লাই করতে পারো, সেখানে কিন্তু বেসিক পদ্ধতি কিন্তু কাজে লাগবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। স্বামী এবং স্ত্রীর বিয়ের সময় তাদের বয়সের গড় ছিল বলেছে 23 বছর। 5 বছর পরে তাদের সন্তানের বয়স হয় কত? 1 বছর। তবে বাচ্চাটি যখন জন্ম নেয় তখন তিনজনের গড় বয়স কত? তো এখান থেকে একটা জিনিস ক্লিয়ার বুঝতে পারছো, সেকেন্ড লাইন থেকে 5 বছর পরে তাদের সন্তানের বয়স 1 বছর। তাহলে বাচ্চা তাহলে জন্ম নিয়েছিল কবে? বাচ্চা জন্ম নিয়েছিল নিশ্চয়ই তাদের বিয়ের, মানে তাদের যখন বিয়ে হয়েছিল তাদের বিয়ের 4 বছর পরে বাচ্চা জন্ম নিয়েছিল। আচ্ছা, এখান থেকে ফার্স্টে আগে বার করে নেব যে যখন তাদের বিয়ে হয়েছিল তখন তাদের বয়সের সমষ্টি কত ছিল। তো বিয়ের সময় বিয়ের সময় বিয়ের সময় স্বামী এবং স্বামী ও স্ত্রীর বয়সের সমষ্টি কত হবে? 23 বছর গড় বয়স বলা ছিল, তো 23 এর সাথে 2 গুণ করে দাও, পেয়ে যাবে 46 বছর ছিল তাদের বয়সের সমষ্টি। কখন? বিয়ের সময়। এবার 5 বছর পরে তাহলে এদের বয়সের সমষ্টি কত হবে? 5 বছর পর স্বামী ও স্ত্রীর বয়সের সমষ্টি কত হবে? উভয়েরই 5 বছর করে বাড়বে, মানে 5 ইন্টু 2 বছর বাড়বে, মানে 10 বছর বাড়বে। তো 46 আর 10 বছর যোগ করলে হয় কত? 56 বছর তখন তাদের বয়স হবে। কিন্তু 5 বছর পরে তাদের সন্তানের বয়স কত হয়ে গেছে? সন্তানের বয়স কিন্তু 1 বছর হয়ে গেছে, কিন্তু বার করতে বলছে যখন বাচ্চাটির জন্ম হয়। তাহলে এখান থেকে বার করো, যখন যখন বাচ্চার জন্ম হয়, এখানে জাস্ট আমি একটু লিখে করাচ্ছি, এক্সাম হলে এসব লেখার কোনো দরকার নেই, তোমরা জাস্ট সংখ্যাগুলো লিখবে এবং ক্যালকুলেট করবে। তো যখন বাচ্চার জন্ম হয় তখন স্বামী স্ত্রীর বয়সের সমষ্টি কত? তো বাচ্চার জন্ম ঠিক এর আগের, মানে 5 বছরের আগের বছর হয়েছিল, অর্থাৎ বিয়ের 4 বছর পরে হয়েছিল। তো এখান থেকে ডাইরেক্ট তোমরা করতে পারতে দুটো ভাবে, হয় 46 এর সাথে 4 2 8 বছর যোগ করে নিলে এইভাবেও এখান থেকে বার করতে পারতে। তো 4 2 8 বছর যোগ করলে হবে কত? 46 আর 8 54 বছর। অথবা এখান থেকে এইভাবেও বার করতে পারো যে 56 বছর তুমি এখানে বার করেছিলে 5 বছরের বয়স, তো 56 থেকে স্বামীর বয়স 1 বছর বাদ দাও, স্ত্রীর বয়স 1 বছর বাদ দাও, অর্থাৎ 2 বছর বাদ গেলে এখান থেকে হবে 54 বছর। যে যেভাবে পারো সেইভাবে এখান থেকে বার করতে পারো। তাহলে যখন বাচ্চা জন্ম হয় তখন স্বামী স্ত্রীর গড় বয়স কত, স্বামী স্ত্রীর মোট বয়স কত পেলে? স্বামী স্ত্রীর মোট বয়স পেলে 54 বছর। এবং জন্ম হয়েছে মানে বাচ্চাটার বয়স কত হবে? বাচ্চাটার বয়স হবে 0 বছর। তাহলে তিনজনের মোট বয়স কত হচ্ছে? তিনজনের মোট বয়স হচ্ছে 54 বছর। তিনজনের গড় বয়স বার করতে বলেছে, 3 দিয়ে ভাগ করে দাও, ভাগ করলে হবে 3 18 54, অর্থাৎ 18 বছর হবে তাদের গড় বয়স। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। এক্সাম হলে তোমাদের এই কোশ্চেনটা সলভ করার অ্যাপ্রোচ কি থাকবে সেটা এবার এখান থেকে দেখে নাও। এখান থেকে দেখলে যে স্বামী স্ত্রীর বয়সের গড় কত? 23 বছর। তাহলে যখন বিয়ে করেছিল তখন তাদের মোট বয়স কত হবে? 23 দুগুণে 46 বছর। এইটুকু লিখলে এরপর এখানে পরের লাইন পড়ছো, পরের লাইন পড়ে দেখছো যে 5 বছর পরে তাদের সন্তানের বয়স 1 বছর হচ্ছে, যখন বাচ্চার জন্ম হয় তখন তিনজনের গড় বয়স কত? তাহলে 5 বছর পরে সন্তানের বয়স যদি 1 বছর হয়, তার মানে 4 বছর, বিয়ের 4 বছর পরে তাদের অবভিয়াসলি বাচ্চা হয়েছে, তাহলে এর সাথে 4 ইন্টু 2 গুণ করে দাও, মানে 8 গুণ যোগ করে দাও। 8 যোগ করলে কত হচ্ছে? 54 বছর বয়সে তাদের বাচ্চার জন্ম হচ্ছে। বাচ্চার জন্ম হওয়া মানে 0 বছর, মানে বাচ্চার বয়স 0 বছর, তাই এর সাথে 0 যোগ করা আর না যোগ করা একই ব্যাপার, 54ই থাকবে। একে এবার 3 দিয়ে ভাগ করে দাও, ভাগ করলে 18 বছর। জাস্ট এইটুকুই তোমরা এক্সাম হলে গিয়ে রাফ কাগজে এটাই লিখবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। 1 এর স্কয়ার, 2 এর স্কয়ার, 3 এর স্কয়ার প্লাস ডট 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 20 এর স্কয়ারের ভ্যালু এখানে বলে দেওয়া আছে, বার করতে বলছে এর ভ্যালু কত। তো ইজি কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন এবং পিএসসির মোস্ট ফেভারিট কোশ্চেন। এখান থেকে দেখে নাও। 2 এর স্কয়ার, এখানে কোনো সূত্র অ্যাপ্লাই করার দরকার নেই। অনেকে ভাবে এখানে সূত্র অ্যাপ্লাই করতে হবে, কিছুই না। এখানে জাস্ট লজিকটা দেখো, এই টাইপের কোশ্চেন কিন্তু বিভিন্ন ভাবে ঘুরিয়ে দিচ্ছে এবং প্রত্যেকটা লজিকই কিন্তু সেম।
এখানে দেখো এই যে এইটার মান বার করতে বলেছে, তো এখান থেকে আমি লিখতে পারি 2 কে ভেঙে লিখতে পারি 1 ইন্টু 2 এর 1 ইন্টু 2 এর স্কোয়ার। 4 কে আমি ভেঙে লিখতে পারি কি 2 ইন্টু 2 মানে কত 4 তার হোল স্কোয়ার। 6 কে আমি লিখতে পারি 2 ইন্টু 3 তার কি তার হোল স্কোয়ার। তো এখানে জোড় সংখ্যার স্কোয়ার যাচ্ছে, তো পরবর্তী সংখ্যা কি হবে 8-এর স্কোয়ার। তো 8কে আমি এইভাবে লিখতে পারি 2 ইন্টু 4, 4 2 8 তার কত স্কোয়ার। এইভাবে আপ টু কোন পর্যন্ত যাচ্ছে 40 পর্যন্ত। 40কে লিখতে পারি 2 ইন্টু 20 তার কি তার হোল স্কোয়ার। তো এখান থেকে দেখো যে প্রত্যেকটার মধ্যে কিন্তু একটা 2 আছে। তো আমি যদি 2 কমন নিই প্রত্যেকটা হোল স্কোয়ারের থেকে, মানে 2-এর স্কোয়ার যদি কমন নিই, তো 2-এর স্কোয়ার কমন নিলে এখানে পড়ে থাকছে 1-এর কি 1-এর স্কোয়ার, পরেরটার থেকে পড়ে থাকছে 2-এর স্কোয়ার, তারপরেরটা থেকে পড়ে থাকছে 3-এর স্কোয়ার, তারপরেরটা থেকে পড়ে থাকছে 4-এর স্কোয়ার। এইভাবে আপ টু কোন পর্যন্ত যাচ্ছে, আপ টু যাচ্ছে 20-র স্কোয়ার পর্যন্ত। এবার ভালোভাবে খেয়াল করো, এখানে দেখো 1-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার আপ টু 20-র স্কোয়ারের ভ্যালু বলে দিয়েছে। তো সেই ভ্যালুটা আমি জাস্ট এখানে পুট করব। তো 2-এর স্কোয়ার মানে কত 4 এখানে লিখলাম, ভ্যালুটা এখানে পুট করছি 2870। এবার সিম্পলি আর কোনো কাজ নেই, জাস্ট এবার গুণ করতে হবে। তো গুণ করে দাও 4 0 0, 4 7 28-এর 8 হাতে থাকছে 2, আর 4 8 32 আর 2 34-এর 4 হাতে 3, 4 2 8 আর 3 কত 11,480 যেটা আছে অপশন নাম্বার এ তে। তো অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। একটি পরীক্ষায় এক শিক্ষার্থীকে একটি সংখ্যার 3-এর 14 অংশ বের করতে বলা হয়, কিন্তু ভুলবশত সে 3-এর 14 জায়গায় 3-এর 4 অংশ বের করে, যার ফলে সঠিক উত্তর থেকে তার উত্তর কত বেশি হয়ে যায়, 150 বেশি হয়ে যায়। কেন 150 বেশি হয়ে যায়? কারণ 3-এর 4 কিন্তু 3-এর 14 থেকে বড়, সেই কারণে বড় সংখ্যা দিয়ে সে গুণ করায় তার যে ভ্যালুটা বার হওয়ার কথা ছিল সেটা থেকে কিন্তু 150 তার কিন্তু উত্তরে বেশি হয়ে যায়। তো সংখ্যাটা কত এখানে জানতে চাইছে, তো আমি ধরে নিচ্ছি সংখ্যাটা x। তো সংখ্যাটার সাথে সে ভুলবশত কত গুণ করেছিল, 3-এর 4 গুণ করেছিল। গুণ করার কথা ছিল কত সংখ্যাটার সঙ্গে, 3-এর 14 গুণ করার কথা ছিল। তো এর ফলে কি হচ্ছে, এরটার বিয়োগফল করলে তার যে বেশি যেটা হয়েছে সেই বেশির ভ্যালুটা এখান থেকে পেয়ে যাচ্ছ। তো এখান থেকে এবার সিম্পলি এই যে ইকুয়েশনটা পেলে এটা ক্যালকুলেট করলেই অ্যান্সার পেয়ে যাবে। তো এখানে একটা কাজ তোমরা করতে পারো, ফার্স্টে 3 কিন্তু তোমরা এখান থেকে কাটাকুটি করে নিতে পারো। তো এখান থেকে 3 কাটলো, এখান থেকে 3 কাটলো, এখান থেকেও 3 কাটলে হয়ে যাবে কত 50। তো এখান থেকে এবার দেখো 4 14 কত হচ্ছে 56। আচ্ছা 56 কেন 28, 28 হবে এদের লসাগু, মানে 4 আর 14 লসাগু 28। তো 4 সাথে কত হচ্ছে 4 সাথে 28 7x, আর এখান থেকে মাইনাস 14 2 28, তো এখান থেকে হচ্ছে কত 2x ইকুয়াল টু কত 50। তো এখান থেকে পাচ্ছ কত 5x বাই 28 ইকুয়াল টু কত 50, 5 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে 10। x এর ভ্যালু কত পাচ্ছ 28, 10-এর সাথে গুণ করলে 280। তো সংখ্যাটা কত ছিল, সংখ্যাটা ছিল 280। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। আচ্ছা এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করা আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো পিএসসি মিসেলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপ স্পেশাল ম্যাথের ক্লাস। এছাড়া এখানে যে কটা এক্সামের নাম তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে প্রত্যেকটা সাবজেক্ট সিলেবাস ওয়াইজ কিন্তু লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। খেয়াল রাখবে আমাদের যে ক্লাসগুলো প্রোভাইড করা হয় প্রত্যেকটা ক্লাসই কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকে, এবং প্রত্যেকটা ক্লাসেরই যে তোমাদের ক্লাসের যে লেভেল বলতে পারো, লেভেল কিন্তু হাই লেভেলে রাখা হয়। তো যদি বিশ্বাস না হয় একটা দুটো ক্লাস করে দেখো, যদি ভালো লাগে ক্লাস তোমরা আগে কন্টিনিউ করতে পারো। তো আমাদের প্রত্যেকটা ক্লাস লাইভ ক্লাস থাকে, লাইভ ক্লাস অ্যাটেন্ড করা, যদি অ্যাটেন্ড না করতে পারো সেই ক্লাসটা রেকর্ডেড ফরম্যাটে থেকে যায়, পরবর্তীতে রেকর্ডেড হিসেবেও কিন্তু ক্লাসগুলো তোমরা করে নিতে পারবে। আর এই প্রতিটা এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে, কারণ হোয়াটসঅ্যাপ ব্যাচেই কিন্তু সমস্ত ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা হয়, বা ক্লাস কখন হবে সেই টাইমিং জানানো হয়, বা এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেই হোয়াটসঅ্যাপ ব্যাচেই প্রোভাইড করা হয়। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার জন্য কি করতে হবে, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ
9933434203 এই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে কিন্তু তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী অ্যাড করিয়ে নেওয়া হবে। তো শুধুমাত্র হোয়াটসঅ্যাপেই ইনফর্ম করবে আমাদেরকে মেসেজ করে, কেউ ভিডিও কল করবে না বা নর্মাল কল কিন্তু করবে না, তাহলে তাকে কিন্তু হয়তো ব্লক করে দেওয়া হতে পারে। আর তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে অ্যাড করিয়ে নিয়ে সেখান থেকে তোমাদের কিন্তু প্রপার গাইডেন্স প্রোভাইড করা হবে। এছাড়া এখানে আরো একটা ইনফরমেশন দেওয়ার আছে, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দা লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রতিটা এক্সামের জন্য তোমরা জিকে জিএস এর ক্লাস পেয়ে যাবে, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস পেয়ে যাবে, রিজনিং এর ক্লাস অ্যান্ড ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। এবং এর পাশাপাশি তোমাদের পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপ স্পেশাল ম্যাথের টার্গেট ব্যাচটাও পাবে তোমরা এই চ্যানেল থেকে। এটা বাদ দিয়ে বাকি সমস্ত এক্সামের জন্য ম্যাথের ক্লাস আমাদের চলছে আমাদেরই একটা নতুন চ্যানেল, যার নাম হলো ম্যাথস বাই সন্তু স্যার। যেহেতু নতুন চ্যানেল, তো এখানে লোগোটা এবং চ্যানেলের নামটা ভালোভাবে দেখে নাও। এবং নতুন চ্যানেল হওয়ার জন্য চ্যানেলের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা আমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেটার উপরে ক্লিক করলে তোমরা নতুন চ্যানেল অর্থাৎ ম্যাথস বাই সন্তু স্যার এই চ্যানেলে চলে যেতে পারবে। সেখানে অলরেডি ম্যাথের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। তাই প্রত্যেককে বলছি চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখো এবং রেগুলার বেসিসে আমাদের এই দুটো চ্যানেল থেকে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমরা ক্লাসগুলো করতে থাকো রেগুলার বেসিসে। চলে আসো পরবর্তী কোশ্চেন। এরকম কিন্তু ইউনিট ডিজিট জানতে চাইবে যে 3 এর একক ঘরের সংখ্যা কত। একক ঘরের সংখ্যা এর অর্থ কি, ইউনিট ডিজিট কত সেটা এখানে বার করতে বলেছে। তো এখানে 3 পাওয়ার আছে, তো 3 পাওয়ার দিয়ে সম্ভবত তোমাদের গতকাল এবং তার আগের দিনের ক্লাসে, গতকালে অন্য একটা ছিল, তার আগের দিনের ক্লাসে 3 পাওয়ার দিয়ে এরকম একটা কোশ্চেন ছিল, সেখানে কিন্তু ভালোভাবে ডিসকাস করা হয়েছে, আবারও এখানে ডিসকাস করছি। তো এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে ফার্স্টে দেখে নেবে যে 3 পাওয়ার 1 হলে কত হয়। 3 পাওয়ার 1 হলে ইউনিট ডিজিট হবে 3। 3 পাওয়ার 2 মানে কত, 3 স্কয়ার মানে 9, মানে ইউনিট ডিজিট হচ্ছে 9। 3 পাওয়ার কিউব মানে কত, 3 পাওয়ার কিউব মানে 27, তো ইউনিট ডিজিট কত হচ্ছে, ইউনিট ডিজিট হচ্ছে কিন্তু 7। 3 পাওয়ার 4 মানে কত, 3 পাওয়ার 4 মানে হবে 81, 81, তো ইউনিট ডিজিট কত হচ্ছে, ইউনিট ডিজিট হচ্ছে 1। 3 পাওয়ার 5, 3 পাওয়ার 5 মানে কত, 3 পাওয়ার 5 মানে 243, তো ইউনিট ডিজিট হয়ে যাচ্ছে 3, যেটা কিন্তু রিপিট করে যাচ্ছে 3 টু দি পাওয়ার 1 এর সাথে। কেন রিপিট করছে, 3 টু দি পাওয়ার 6 করলেই বুঝতে পারবে। 3 টু দি পাওয়ার 6 মানে কত, 3 টু দি পাওয়ার 6 মানে 729, তো এখানে দেখো আবার ইউনিট ডিজিট রিপিট করে গেল, কার সাথে রিপিট করলো, 3 স্কয়ারের সাথে রিপিট করলো। অর্থাৎ এখান থেকে তোমরা একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলে যে 3 পাওয়ার 4 পর থেকে কিন্তু তার পাওয়ার আবার যত বাড়বে কিন্তু সেটা রিপিট করবে। অর্থাৎ 3 টু দি পাওয়ার 5 এর যে ইউনিট ডিজিট সেটা রিপিট করবে কার সাথে, 3 টু দি পাওয়ার 1 এর সাথে রিপিট করবে। 3 টু দি পাওয়ার 6 এর যে ভ্যালুটা আসবে তার যে ইউনিট ডিজিট সেটা রিপিট করবে 3 এর স্কয়ারের সাথে। একইভাবে 3 টু দি পাওয়ার 7 সেটা রিপিট করবে কার সাথে, 3 টু দি পাওয়ার কিউ এর সাথে। এইভাবে কিন্তু চারটে চারটে করে ধাপে ধাপে মানে 4 বার করে ধাপে ধাপে কিন্তু এই ইউনিট ডিজিট গুলো রিপিট করবে। তো এখান থেকে আমরা পেয়ে গেলাম যে 4 বার পর আবার ইউনিট ডিজিট কি হচ্ছে, 4 বারের পরে ইউনিট ডিজিট আবার রিপিট হচ্ছে। তো এবার কি করতে হবে, এবার আমাদের করণীয় যে পাওয়ারে যে সংখ্যাটা আছে, পাওয়ারে কি আছে, পাওয়ারে আছে 40। সেই 40 কে আমরা রিপিট হচ্ছে যে সংখ্যা দিয়ে, মানে 4 বারের পরে রিপিট হচ্ছে সেই সংখ্যা দিয়ে এটাকে ভাগ করব। ভাগ করে দেখব যে কোনো ভাগশেষ থাকছে কিনা, না ভাগশেষ নেই। যদি কোনো ভাগশেষ না থাকে তার মানে সেই সংখ্যাটার যে ইউনিট ডিজিট হবে সেটা কার সমান হবে, সেটা 3 টু দি পাওয়ার 4 এর সমান হবে। তো 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করলে 4 10 কে কত, 40, মানে ভাগশেষ কিন্তু থাকছে না। অর্থাৎ ইউনিট ডিজিট কত হবে, ইউনিট ডিজিট হবে 3 টু দি পাওয়ার 4 এর সমান। অর্থাৎ ইউনিট ডিজিট হবে কত, ইউনিট ডিজিট হবে 1, যেটা আছে অপশন এ তে। তো অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। যারা এর আগের দিনের ক্লাস দেখেছিলে তাদের যদি মনে একটু ডাউট থেকে থাকে, তো আশা করব আজকের এই ক্লাসে আরো আরেকবার বোঝানোর ফলে সেই ডাউটটা ক্লিয়ার হয়ে গেছে। আর যদি এর আগের ক্লাস না দেখে থাকো, বারবার বলছি আগের ক্লাসগুলো দেখে নাও, কারণ প্রত্যেকটা ক্লাসে কিছু না কিছু নতুন অঙ্ক থাকে বা কিছু কোশ্চেন রিপিটেশন করি বিভিন্ন ভাবে, ডিজিট পাল্টে হোক বা একটু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে হোক, তোমাদের যেগুলোকে রিপিটেশন করা হয় এই কারণে, কারণ এইগুলো পিএসসির যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো,
প্রত্যেকটা পিএসসি যে এক্সাম নিয়েছে তার মধ্যে সেই টাইপের কোশ্চেন থাকে, সেই কারণে সেই কোশ্চেনগুলো কিন্তু বারবার রিপিটেশন করা হয়। তো প্রত্যেককে বলছি ক্লাসগুলোকে যদি ভালো লাগে তো অবশ্যই ক্লাসগুলোকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে। চলে আসো পরের কোশ্চেন। পরের কোশ্চেনে এখানে বলেছে যে 71 × 29, 27 × 15, 8 × 4, মানে জাস্ট সিম্পলিফিকেশন, কিন্তু এটা সিম্পলিফিকেশন নয়। সিম্পলিফিকেশন বলতে পারো কিন্তু সিম্পলিফিকেশন নয় এই কারণে বলছি, যারা প্র্যাকটিস ঠিকঠাক করবে তারা এই কোশ্চেনটা উইদিন 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবে। 5 সেকেন্ডও তাদের লাগবে না। কেন? এখানে একটা জিনিস খেয়াল করে নাও, যখনই এরকম সরল থাকবে এখানে অপশানে দেখে নিলে যে এখানে আছে ইউনিট ডিজিট 0, এখানে আছে ইউনিট ডিজিট 8, আর এখানে আছে ইউনিট ডিজিট 6। তো একটা জিনিস বলবো তোমাদের ক্ষেত্রে, যদি অপশানে কোনোটি নয় অর্থাৎ নান অফ দিস অপশান থাকে তাহলে আমি রিকমেন্ড করব যে অ্যাকচুয়াল যে ভ্যালু সেটা তোমরা গুণ করে, মানে সরলটা অ্যাকচুয়াল ভাবে ক্যালকুলেট করে বার করো। যদি অপশানে কখনোই যদি কোনোটি নয় না থেকে এখানে অন্য একটা, মনে করো অপশান ডিতে অন্য একটা নাম্বার আছে, ধরে নাও 2795 এরকম একটা নাম্বার আছে, তো তখন সেই ক্ষেত্রে তোমরা ইউনিট ডিজিটের যে রুলসটা সেটা অ্যাপ্লাই করতে পারো। যদিও এখানে ইউনিট ডিজিট দিয়ে তোমরা অ্যান্সার বার করতে পারবে। তো ইউনিট ডিজিট দেখো, এখানে 71 আর 29 গুণফল আছে, তো 1 আর 9 গুণ করলে কত হবে? ইউনিট ডিজিট এখান থেকে 9 আসবে। এখানে দেখো 7 সাথে 5 গুণফল, তো 5 সাথে কত হবে? 35, তো এখানে আসবে কত? 5। আর এখানে আসবে 4 8 32, তো 32 ইউনিট ডিজিট হবে 2, তো এখানে আসলো 2। এগুলোকে যোগ করো, 9 আর 5 14, 14 আর 2 যোগ করলে কত হচ্ছে? 16, তো ইউনিট ডিজিট কত আসলো? 6। তো এটা কেটে গেল কারণ ইউনিট ডিজিট 0 আছে, এটা ইউনিট ডিজিট 8 আছে, কেটে গেল, কিন্তু এটা চলে আসবে অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। কিন্তু আবারও বলছি, যদি অপশানে কোনোটি নয় বা নান অফ দিস অপশন থাকে তাহলে আমি রিকমেন্ড করব যে তোমরা অ্যাকচুয়াল অ্যান্সার যেটা সেটা এখান থেকে বার করো। তো এখানে দেখো 71 এর সাথে কত গুণ করতে হবে? 71 এর সাথে 29 গুণ করতে হবে, তো গুণ করে নাও। এখানে 9 1 9, 7 9 63, আর 2 63 আর 2 যোগ করলে হবে কত? 65 5 হাতে 6, 7 2 14, আর 6 কত হচ্ছে? 20। তো 2059 তার সাথে যোগ 27 × 15, 27 × 15, তো এখানে গুণ করলে 5 সাথে 35 5 হাতে থাকছে কত? 3, আর 5 2 10, আর 7 হবে 17, আর 3 20 0 হাতে 2, 2 1 2, আর 2 কত হবে? 4। এর সাথে যোগ করো 405, আর এর সাথে যোগ করো 4 8 32। তোমরা এখান থেকে যোগ করে নাও, 5 আর 2 7, 7 আর 9 আর 7 কত হবে? 16 6 হাতে 1, 3 আর 1 4, 4 আর 4 আর 5 হচ্ছে কত? 9, তারপর 4 আর এখানে 0 যোগ করলে 4ই থাকছে, আর এখান থেকে থাকছে কত? 2 2496। তো অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো দুটো পদ্ধতি দেখিয়ে দিলাম, যখন কোনোটি নয় অপশানে থাকবে না, সাপোজ অপশন ডি এর জায়গায় কোনো একটা ভ্যালু প্রোভাইড করা আছে, তোমরা ফার্স্টে একবার ইউনিট ডিজিটের যে প্রসেসটা বললাম সেটা একবার চেক করে দেখতে পারো। সেটা চেক করলে কিন্তু উইদিন 5 সেকেন্ডের মধ্যে তোমরা অ্যান্সার করতে পারবে। যদি আরেকটা জিনিস বলে রাখি, সাপোজ ধরো কোনো একটা অপশানে যে এরকম থাকলো 2796, মানে ইউনিট ডিজিট দুটো জায়গায় 6 আছে, তখন 100% তোমাদের এই প্রসেসে তোমাদের অ্যান্সারটা বার করতে হবে, মানে নর্মাল প্রসেসে অ্যান্সার বার করতে হবে। চলে আসো পরের কোশ্চেন। একটি হোস্টেলে ছাত্রের সংখ্যা বলেছে 5400 থেকে বৃদ্ধি পেয়ে 6075 হলে ছাত্র প্রতি খাদ্যের ব্যয় কত হ্রাস করতে হবে যাতে করে মোট ব্যয় একই থাকে? মানে 5400 স্টুডেন্ট যখন ছিল তখন যে ব্যয়টা ছিল, 6075টা স্টুডেন্ট আসলেও আমরা সেই সেম ব্যয়টা করব। তাহলে সেম ব্যয় যদি করতে হয় তাহলে কত আমাদের খাদ্যের জন্য হ্রাস করতে হবে, খাদ্য প্রতি ব্যয় কত আমার হ্রাস করতে হবে সেটা এখানে বার করতে বলেছে। তো আমি এখান থেকে ধরে নিই যে প্রত্যেক ছাত্র প্রতি, আমি এখানে ধরছি, এটা উপরে লিখছি, প্রত্যেক ছাত্র প্রতি খাদ্যের জন্য ব্যয়, প্রত্যেক ছাত্রের প্রতি খাদ্যর জন্য, প্রত্যেক ছাত্র প্রতি খাদ্যের জন্য ব্যয় আমি ধরে নিচ্ছি কত? 1 টাকা আমি এখানে ধরে নিচ্ছি। তাহলে প্রথমে কতজন ছিল? 5400 জন। তাহলে 5400 জনের জন্য, 5400 জনের জন্য ব্যয় কত হবে? ব্যয় হবে 1 × 5400, মানে 5400 টাকা ব্যয় হবে।
যদি নতুন স্টুডেন্ট হয়ে যায় 6075, তাহলে সেই প্রত্যেকের জন্য যদি 1 টাকা করেই ব্যয় করি, তাহলে 6075-এর জন্য 6075 স্টুডেন্টের জন্য কত টাকা ব্যয় হবে? তো 6075 ইন্টু 1 মানে 6075 টাকা ব্যয় হবে। কিন্তু সে বলতে চাইছে আমি এই 6075 জনের জন্য আমি ব্যয় করব কত টাকা? 5400 টাকা কিন্তু আমি ব্যয় করব। তাহলে আমার ব্যয় কত টাকা কমাতে হবে? তাহলে 6075 টাকা অ্যাকচুয়াল ব্যয় হওয়ার কথা ছিল, তাহলে আমার কমাতে হবে 5400 এর থেকে বিয়োগ করে দাও, তাহলে যে রেজাল্টটা পাবে সেটা হলো কি তোমার এত টাকা কিন্তু ব্যয় কমাতে হবে। তাহলে এখান থেকে বিয়োগ করলে পাচ্ছ এখানে 75, 10-এর থেকে 4 বাদ গেলে হচ্ছে 6, হাতে 1, 675 টাকা তোমার ব্যয় কমাতে হবে। এবার বলছে যে কত পার্সেন্ট তোমাদের ব্যয় হ্রাস করতে হবে। তো 6075 টাকা অ্যাকচুয়াল ব্যয় হওয়ার কথা ছিল, তার থেকে হ্রাস করতে হবে কত? 675 টাকা হ্রাস করতে হবে। একের মধ্যে কত? 100-র মধ্যে কত? এখান থেকে ক্যালকুলেট করলেই তোমরা এখান থেকে অ্যান্সার পেয়ে যাবে। তো এবার এখানে তোমরা ফার্স্টে কাটাকুটি করো। এখানে দেখো 25 দিয়ে যাচ্ছে, সম্ভবত 25 দিয়ে কাটলে 25 দুয়ে 50 থাকছে 10, তাহলে হচ্ছে 4 25 কত? 100, হাতে থাকছে 7, 3 25 75। 25 দিয়ে কাটো, 25 দুয়ে 50 17, মানে 175 হচ্ছে 7 25 কত? 7 25 হয়ে যাচ্ছে 7 25 হয়ে যাচ্ছে কত? 7 25 হয়ে যাচ্ছে 175। এবার এখান থেকে 27-এর সাথে যদি আমি 9 গুণ করি, 9 গুণ করলে হবে 243। তো এখানে 27-এর সাথে 9 গুণ করলে 243, তাহলে এখান থেকে পাচ্ছ কত? 100/9%, মানে 11.1/9% কি করতে হবে? হ্রাস করতে হবে, যেটা আছে অপশন নাম্বার বি তে। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। নিম্নের গাণিতিক বিবৃতিতে প্রশ্ন চিহ্নের জায়গায় কি বলবে? তো ইজি কোশ্চেন, এখানে জাস্ট ক্যালকুলেশন ছাড়া আর কিছুই না। এখান থেকে আমি ডাইরেক্ট কাটাকুটি করছি। এখান থেকে আমি হোয়াটের জায়গায় আমি ধরে নিলাম এটা এক্স এর ভ্যালু বার করব। তো এখানে দেখো 15 দিয়ে কাটলে কত হচ্ছে? 4 15 60, আর এখান থেকে 2 দিয়ে কাটো, 2 দিয়ে 4, 2 দিয়ে কাটলে 9 দুগুণ 18, 9 12 কত হচ্ছে? 9 12 108। তো এক্স এর ভ্যালু কি হবে? এক্স এর ভ্যালু হবে 19 ইন্টু 2 ইন্টু কত? 19 ইন্টু 2 ইন্টু 12। তো 19 দুগুণ কত হচ্ছে? 19 দুগুণ 38, 38 এর সাথে গুণ করো 12। তো 38 এর সাথে 10 গুণ করলে হবে কত? 380, আর 38 দুগুণ কত? 38 দুগুণ হবে 76। তো এখানে যোগ করে দাও 6, 28 7 কত? 28 7 15 5, হাতে 1, 3 আর 1 কত? 4, 456 অ্যান্সার হবে অপশন বি এর সঠিক অ্যান্সার। কিভাবে আমি এখানে 380 আর 76 লিখলাম সেটা যদি বুঝতে অসুবিধা হয় সেখানে একটুখানি দেখে নাও, যদিও এর আগে আমি বলেছি। তো এখানে আমি করেছি অ্যাকচুয়ালি 38 আর 12কে আমি ভেঙে নিয়েছি 10 প্লাস 2। তো 10-এর সাথে 38 গুণ করলে হয়েছে কত? 380। 10 আর 38 সাথে 2 গুণ করলে হয়েছে কত? 76। এই দুটোকে যোগ করে দিলে আমরা পেলাম 4 5 6। তো এই যে ছোট ছোট টিপস গুলো, এগুলো কিন্তু অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে, যেটা এক্সাম হলে গিয়ে ক্যালকুলেশন করতে তোমাদের কিন্তু সুবিধা হবে। চলে আসো পরের কোশ্চেন। x/y এর ভ্যালু বলা আছে কত? 4:5 বলা আছে। তারপর বলছে এবং জেড ওয়াই থেকে 15% কম। তো এখানে আগে যেটা বলেছে x/y, তার ভ্যালু কত বলেছে? 4:5। তারপর বলেছে জেড ওয়াই এর থেকে 15% কম। ওয়াই এর ভ্যালু বলে দিয়েছে কত? 300। তাহলে এক্স এবং জেড এর সমষ্টি কত? মানে এই 5 এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু বলে দিয়েছে কত? 300, মানে 5 এর ভ্যালু বলে দিয়েছে কত? 5 এর ভ্যালু বলে দিয়েছে 300। তাহলে এখান থেকে ইজিলি তোমরা এক্স এর ভ্যালু পেয়ে যাবে। তো একের ভ্যালু কত? একের ভ্যালু 300/5, আর 4 এর ভ্যালু কত? 4 এর ভ্যালু হবে 300/5 ইন্টু 4। 5 দিয়ে কাটো, 5 6 30, তো 4 6 কত? 24, 240। তো এক্স এর ভ্যালু কত পেলে? এক্স এর ভ্যালু পেলে 240। ওয়াই এর ভ্যালু তো বলাই আছে কত? 300। তো এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু এখান থেকে পেয়ে গেলে, এবার এখানে বলছে যে জেড এর ভ্যালু কত? তো এখানে বলছে জেড ওয়াই এর থেকে 15% কম। তাহলে জেড এর ভ্যালু কত হবে? ওয়াই এর ভ্যালু কত? 300, তার থেকে 15% কম,
তাহলে 100 থেকে 15% বিয়োগ করে দাও, তাহলে জেড এর ভ্যালু কত পার্সেন্ট হবে? অয়ের কিন্তু হবে 85%। তো এখান থেকে 85% করো, মানে 85/100, তো 00 কেটে গেল, 85 ইন্টু 3 গুণ করলে হচ্ছে 3 5 15, হাতে 1, 3 8 24, আর একে কত 25, মানে 255। জানতে চাইছে এক্স এবং জেড এর সমষ্টি কত। তো এক্স এর মান দেখো পেয়েছো কত, এক্স এর মান পেয়েছো 240, জেড এর মান পেয়েছো 255, যোগ করে দাও। 240 255 যোগ করলে পাবে 5, 5 আর 4 9, আর 2 2 কত 4, 495। দেখো কোন অপশনে আছে, অপশন সি তে আছে, অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। 27টি কলম 660 টাকায় বিক্রি করে 3টি কলমের ক্রয় মূল্যের সমান লাভ হয়েছে। একটি কলমের ক্রয় মূল্য কত টাকা এখানে বার করতে বলেছে। তো আমি এখান থেকে ধরে নিচ্ছি একটি কলমের ক্রয় মূল্য, আমি এখান থেকে ধরে নেব একটি কলমের ক্রয় মূল্য কত। একটি কলমের ক্রয় মূল্য হলো এক্স টাকা, হলো একটি কলমের ক্রয় মূল্য। তাহলে 27টা পেনের 27টি 27টি কলমের ক্রয় মূল্য কস্ট প্রাইস কত হবে। তো একটা পেনের ক্রয় মূল্য x টাকা হলে 27টা পেনের ক্রয় মূল্য হবে 27x টাকা হবে। তো আর এখান থেকে বার করো যে 3টি কলমের ক্রয় মূল্য কত। তো একটা কলমের ক্রয় মূল্য যদি x টাকা হয়, তো 3টি কলমের ক্রয় মূল্যও হবে কত, 3x টাকা। এবং এটাই কিন্তু তার লাভ হচ্ছে এই 27টা কলম বিক্রি করে। তো এখানে দেখো বলেছে যে 27টি কলম এত টাকায় বিক্রি করে, তো টাকাটা এখন ছেড়ে দাও, টাকাটা পরে লাগবে কাজে। তো 27টা কলম বিক্রি করার ফলে 3টে কলমের ক্রয় মূল্যের সমান তার কি হচ্ছে, লাভ হচ্ছে, প্রফিট হচ্ছে। তো প্রফিট হচ্ছে কত টাকা, 3x টাকা। 27টা কলমের ক্রয় মূল্য কত, 27টা কলমের ক্রয় মূল্য হলো 27x টাকা। তাহলে ক্রয় মূল্য 27x টাকা, প্রফিট হচ্ছে 3x টাকা। তাহলে সেলিং প্রাইস কত সেটা এখান থেকে পেয়ে যাবে। 27টি কলমের বিক্রয় মূল্য, 27টি কলমের সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য কত, ক্রয় মূল্যের সাথে লাভটাকে যোগ করে দাও, পেয়ে যাবে 30x টাকা হলো 27টা কলমের বিক্রয় মূল্য। জানতে চাইছে যে একটি কলমের ক্রয় মূল্য কত। তো এখানে বলেছে দেখো যে 660 টাকায় কিন্তু 27টা কলম সে বিক্রি করেছে, মানে 30x এর ভ্যালু বলে দিয়েছে কত, বলে দিয়েছে 660 টাকা। তো এখান থেকে ইজিলি x এর ভ্যালু পেয়ে যাবে। 0 0 কাটলো, x দিয়ে কাটলে হচ্ছে কত, 22। তো x এর ভ্যালু কত পেলে, 22 টাকা। এবং এক্সটাই ধরেছিলে যে একটা পেনের ক্রয় মূল্য কত। তো একটা পেনের ক্রয় মূল্য 22 টাকা, অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। শোভন ও সুমিত উভয়ই একটি দ্রব্য বিক্রি করে কত বলেছে, উভয়ই একটা দ্রব্য বিক্রি করে বলেছে কত টাকায়, 18 টাকায়, মানে 1818 টাকায়। কিন্তু শোভনের ক্ষতি হয় কত পার্সেন্ট ক্ষতি হয়, 10%। সুমিতের লাভ হয় কত পার্সেন্ট লাভ হয়, 1% তার কিন্তু লাভ হয়। তাদের দুজনের ক্রয় মূল্যের অনুপাত কত জানতে চাইছে। তো ইজি কোশ্চেন, এখান থেকে ফার্স্টে বার করো যে শোভনের ক্রয় মূল্য কত, শোভনের কস্ট প্রাইস কত পড়েছে। তো শোভনের ক্রয় মূল্য এখান থেকে বার করো। আর শোভন জিনিসটাকে বিক্রি করেছিল কত, 118 টাকায়, সরি 1818 টাকায় জিনিসটাকে বিক্রি করেছিল। বিক্রি করার ফলে তার কিন্তু 10% ক্ষতি হচ্ছে। তাহলে সে কত দামে বিক্রি করেছে, কত পার্সেন্ট দামে, সেটা বিক্রি করেছে 100 এর থেকে 10 বিয়োগ করে দাও, মানে 90% দামে কিন্তু সে জিনিসটাকে বিক্রি করেছে। তো কস্ট প্রাইসের 90%, কস্ট প্রাইস আমি এখান থেকে ধরে নিলাম সিপি। কস্ট প্রাইসের কত দামে, কস্ট প্রাইসের 90% দামে সে বিক্রি করেছে। তো বিক্রয় মূল্য বলা আছে কত, 1818 টাকা। তো এখান থেকে কস্ট প্রাইস পেয়ে যাবে, কস্ট প্রাইস কত, 18 ইন্টু 100 উপরে চলে গেল, বাই 90 নিচে নেমে আসলো। কাটাকুটি করার কোনো দরকার নেই, কারণ এখানে রেশিও জানতে চেয়েছে। এবার এখানে দেখো, এখান থেকে বার করো, আমি এখানে ওপরে লিখছি এই জায়গাটাতে, কারণ পরে রেশিও বার করার জন্য নিচে জায়গাটা দরকার আছে। এরপরে বার করো শোভনের পর সুমিতের ক্রয় মূল্য, সুমিতের কস্ট প্রাইস কত।
তো সুমিতের কস্ট প্রাইস হলো, দেখো সুমিত 1% কি করেছে, 1% লাভ করেছে। তো 1% লাভ করার অর্থ কি, 100 সাথে 1 যোগ করে দাও, মানে 101% দামে সে বিক্রি করেছে কস্ট প্রাইসে। তো 101% এর ভ্যালু কত বলা আছে, দেখো বিক্রয় মূল্য 1818 টাকা। এখান থেকে সুমিতের কস্ট প্রাইস পেয়ে যাবে কত, 1818, তার সাথে 100 গুণ করে দাও, 101 নিচে চলে আসলো। তো এবার এখান থেকে তোমরা বার করো যে শোভনের কস্ট প্রাইস ইজ টু বলেছে সুমিতের, কারণ দেখো এখানে লাস্টে বলেছে তাদের দুজনের ক্রয় মূল্যের অনুপাত কত, এবং এখানে যে সিকোয়েন্সে কোশ্চেনটা আছে, আগে আছে শোভন, তো আমি শোভনের কস্ট প্রাইস আগে লিখেছি, পরে আছে সুমিত, তাই আমি সুমিতের কস্ট প্রাইসটা পরে লিখেছি। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে, অনেক সময় কিন্তু এইটার গুলিয়ে যাওয়ার ফলে তোমাদের অ্যান্সারও কিন্তু ভুল হয়ে যেতে পারে, মানে সুমিত যদি আগে লেখো, শোভন যদি পরে লেখো, তাহলে রেশিও কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং অ্যান্সার ভুল হয়ে যাবে। তো এখানে দেখো শোভনের কস্ট প্রাইস কত পেয়েছো, শোভনের কস্ট প্রাইস পেয়েছো 18 ইন্টু কত 100 বাই কত, বাই হলো 90। সুমিতের কস্ট প্রাইস কত পেয়েছো, 18 ইন্টু 100 বাই কত, বাই 101। তো ওপরের যে সংখ্যাগুলো এগুলো দেখো কেটে যাচ্ছে, 18 ইন্টু 100 আর 18 ইন্টু 100 এটা কেটে গেল। এবার এখানে থাকছে কি 1/90 আর 1/101, তো কোনাকুনি গুণ করে দাও, 101:90, অ্যান্সার আসছে 101:90। এখানে কিন্তু অপশন গুলো ভুল আছে, এই অপশন ডিটা কিন্তু ভুল আছে, তো অপশন ডি এখানে অ্যান্সার হবে না, অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে 101:90। যদি জানতে চাইতো উল্টোটা যে সুমিত ইস্টু শোভনের ক্রয় মূল্যের অনুপাত কত, তখন অ্যান্সার বলতাম যে অপশন ডিতে যেটা আছে। তো এইটা কিন্তু খেয়াল রাখবে, এখানে কিন্তু অপশন গুলো ভুল আছে। চলে আসো পরের কোশ্চেন। এ এবং বি দুটো বিন্দুর দূরত্ব বলেছে কত, 400 কিলোমিটার। তো এখানে আমি ধরছি এ একটা বিন্দু, এটা হলো এ বিন্দু, এ একটা বিন্দু, এটা হলো বি বিন্দু। এদের মধ্যে ডিস্টেন্স কত বলেছে, ডিস্টেন্স বলেছে 400 কিলোমিটার। এবার দেখো বলছে যে এক ব্যক্তি এ বিন্দু থেকে বি বিন্দুর উদ্দেশ্যে সকাল কটায়, সকাল 6টা। তো সকাল 6টা AM এ সে যাত্রা শুরু করে, 6টা AM এ যাত্রা শুরু করে কোন দিকে, বি এর দিকে। কত স্পিডে যাত্রা শুরু করে সেটাও বলে দিয়েছে, দেখো 20 কিলোমিটার পার ঘন্টা। তো আমি এখানে লিখলাম 20 কিলোমিটার পার ঘন্টা বেগে যাত্রা শুরু করে। এবং অপর ব্যক্তি বি বিন্দু থেকে এ বিন্দুর দিকে যাত্রা শুরু করছে, সে কখন যাত্রা শুরু করছে, এর ঠিক 30 মিনিট পর, মানে 6:30, 6:30 কিন্তু সে যাত্রা শুরু করছে বি থেকে কোন দিকে, এ এর দিকে। এবং সে কত স্পিডে যাচ্ছে বলে দিয়েছে, দেখো 30 কিলোমিটার, 30 কিলোমিটার পার ঘন্টা বেগে সে যাচ্ছে। জানতে চাইছে কখন তারা পরস্পরের সঙ্গে মিলিত হবে। এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে একটা জিনিস বলবো, সবসময় টাইমটাকে সেম করে নেবে। টাইমটাকে সেম করার অর্থ হলো, এখানে দেখো 6টার সময় সে যাত্রা শুরু করছে, আর এটা বি থেকে এর দিকে যাত্রা শুরু হচ্ছে কটার সময়, 6:30টার সময় যাত্রা শুরু হচ্ছে। তো তুমি ধরে নাও যে 6:30 পর্যন্ত, মানে 30 মিনিটে এ কতটা ডিস্টেন্স কভার করেছে। তো এ দেখো 1 ঘন্টায়, এ 1 ঘন্টায় যায় কত কিলোমিটার পথ, 20 কিলোমিটার পথ। তাহলে এ হাফ ঘন্টায়, মানে 30 মিনিটে, 30 মিনিট মানে কত, 30 মিনিট মানে হাফ ঘন্টা। তো হাফ ঘন্টায় এ যায় কত, 20/1/2। তো 20 ইন্টু 1/2, 1/2 কিলোমিটার সে পথ যায়। তো কত পথ যাবে, সে পথ যাবে 10 কিলোমিটার। তো এটা কিন্তু মুখোমুখিও করে নিতে পারো, তবে তার জন্য দরকার কি, তার জন্য দরকার প্র্যাকটিস। তো এটা ক্লিয়ারলি বুঝতে পারছো, 1 ঘন্টায় যদি সে 20 কিলোমিটার স্পিডে যদি সে যায়, মানে 1 ঘন্টায় যদি সে 20 কিলোমিটার পথ যায়, তাহলে 30 মিনিটে কত যাবে, 30 মিনিটে তার হাফ যাবে, মানে 10 কিলোমিটার পথ যাবে। তো 10 কিলোমিটার পথ যাওয়া মানে এ কিন্তু এই পর্যন্ত ঠিক 6:30টায় পৌঁছে গেছে, এবং এর ভ্যালু কত, এর ভ্যালু হলো 10 কিলোমিটার। তাহলে এবার এখান থেকে দেখো, এই যেটা আমি কালো দিয়ে মার্কিং করছি, এই ডিস্টেন্সটা আর কত থাকলো। তো ডিস্টেন্সটা থাকলো 400 থেকে 10 বিয়োগ করে দাও, এখন ডিস্টেন্স কত, 390 কিলোমিটার হলো এখন ডিস্টেন্স, যখন এও ওই দিকে যাচ্ছে, বিও এই দিক থেকে যাত্রা শুরু করছে।
এবার একটা জিনিস তোমাদেরকে অনেকবার পড়িয়েছি, যখন কোনো ট্রেন বা কোনো ব্যক্তি যাই হোক না কেন, মনে করো এ এই দিকে যাচ্ছে x কিলোমিটার পার ঘন্টা বেগে, আরেকটা ব্যক্তি মনে করো আরেকটা ব্যক্তি বা আরেকটা ট্রেন, ধরে নাও বি ট্রেন হোক বা যাই হোক, সে আসছে y কিলোমিটার পার ঘন্টা বেগে, মানে মুখোমুখি আসছে, তখন এদের ক্ষেত্রে রিলেটিভ স্পিড রিলেটিভ রিলেটিভ স্পিড রিলেটিভ স্পিড কত হবে? রিলেটিভ স্পিড সবসময় কিন্তু তাদের যে স্পিড, সেই স্পিডের যোগফল হবে, অর্থাৎ রিলেটিভ স্পিড হবে x প্লাস ওয়াই কিলোমিটার পার ঘন্টা। এবার এখান থেকে আমরা বার করব যে কত টাইম লাগবে, সেই একটাই সূত্রটা কি? স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো টাইম সমান কি হবে? টাইম সমান হবে ডিস্টেন্স বাই কত? ডিস্টেন্স বাই স্পিড। তো এখানে আমি বার করব কি? বার করব কত সময় লাগছে। তো এদের মিট করতে 6:30টার পর থেকে তাদের মিট করতে কত সময় লাগছে, এইটা আমি বার করব। তো এখানে ডিস্টেন্স দেখো, এখন ডিস্টেন্স থেকে গেছে কত? 390 কিলোমিটার, যেটা এক্ষুনি বার করলাম। এখন এদের স্পিড কত? রিলেটিভ স্পিডটাই লিখবো। তো রিলেটিভ স্পিড কত? রিলেটিভ স্পিড দেখো, এর স্পিড হলো 20 কিলোমিটার পার ঘন্টা, এর স্পিড হলো 30 কিলোমিটার পার ঘন্টা। তো 20 আর 30 এখানে যোগ করে দাও। তো আমি এখানে ডাইরেক্ট যোগ করে দিচ্ছি, 20 আর 30 যোগ করলে কত হলো? 50 কিলোমিটার পার ঘন্টা। 0 0 এখান থেকে কেটে গেল, এখান থেকে পেয়ে যাবে কত টাইম লাগবে। তো এখান থেকে ভগ্নাংশে পাবে 5 সাথে কত? 35, 5 সাথে 35, তো 7 পূর্ণ 4 5 ঘন্টা। 7 পূর্ণ 4 5 ঘন্টা মানে কত? মানে হলো 7 ঘন্টা। 4 5 কে মিনিটে কনভার্ট করো, মিনিটে কনভার্ট করতে গেলে 60 এর সাথে গুণ করে দাও, গুণ করলে 5 12 60। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছ কত ঘন্টা? 7 ঘন্টা। আর 4 12 কত? 4 12 48 মিনিট। 7 ঘন্টা 48 মিনিট 6:30টার পর থেকে টাইম লাগবে। জানতে চাইছে কখন তারা পরস্পর মিলিত হবে। তো এবার তোমাদের আর কিছু না, এর পরের স্টেপ হলো টাইমটাকে যোগ করতে হবে কার সঙ্গে? 6:30টার সাথে। তো 6:30 AM এর সাথে যোগ করে দাও 7 ঘন্টা 48 মিনিট, এর সাথে যোগ করে দাও। এখান থেকে যোগ করলে পেয়ে যাবে কত? যোগ করলে পেয়ে যাবে দুপুর 2টো বেজে 18 মিনিট, দুপুর 2টো বেজে 18 মিনিটে। কারণ কি? 6:30টার সাথে 7 ঘন্টা যোগ করো, তাহলে হবে 7:30, 8:30, 9:30, 10:30, 11:30, 12:30, আর হবে 1:30, মানে 1:30 হয়ে যাচ্ছে 7 ঘন্টা যোগ হলে। এবার এর সাথে 48 মিনিট যোগ করো, তো 30 মিনিটের সাথে আমি যদি 48 মিনিট যোগ করি, তাহলে 30 মিনিটের সাথে 30 যোগ করলাম, যোগ করলে হয়ে যাচ্ছে 2টো বেজে গেল। আর পড়ে থাকছে কত? 48 থেকে 30 বিয়োগ করলে পড়ে থাকছে 18 মিনিট, অর্থাৎ 2টো বেজে 18 মিনিট, মানে 2:18 PM এ তাদের কিন্তু সাক্ষাৎ হবে, তারা পরস্পরের সাথে মিলিত হবে। তো এখানে দেখো অপশন সি তে আছে, অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। কোশ্চেনটা একদম ডিটেলসে ডিসকাস করে দিয়েছি, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এর পরেও যদি ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে। তার আগে একটা কথা বলবো, ক্লাস শেষ হওয়ার পর ভিডিওটা আরো আরেকবার রিমাইন্ড করে দেখবে। তারপরেও যদি ডাউট ক্লিয়ার না হয়, তখন দাগ নম্বর সহকারে তোমরা তোমাদের ডাউটটা জানাবে। তাহলে তোমাদের পরবর্তী ক্লাসে হোক বা একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস রেখে হোক, সেখানে তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করা হবে। আরেকটা কথা বলছি, যদি ক্লাস ভালো লেগে থাকে, যদি অঙ্কগুলো ভালো লাগে বা বুঝতে যদি সুবিধা হয়, তাহলে অবশ্যই এই ক্লাসটাকে তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করবে যারা পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসেলেনিয়াস এক্সামের জন্য বা আদার্স কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। চলে আসো পরবর্তী কোশ্চেন। বলছে একটা বিক্রেতা 8% লাভ করতে চায় 14% ছাড় দেওয়ার পর, তাহলে ক্রয় মূল্য থেকে ধার্য মূল্য কত শতাংশ বেশি করতে হবে। তো আমি এখানে চোখ বন্ধ করে ধরে নেব কস্ট প্রাইস 100 টাকা, আমি এটা ধরে নিলাম। এবার তার লাভ করতে হবে কত? লাভ করতে হবে কিন্তু 8%। তো 8% যদি লাভ করতে হয়, তাহলে তার সেলিং প্রাইস কত হবে? সেলিং প্রাইস হবে 100 ইন্টু 108%। তো 108/100, তো 100 কেটে গেল, তার সেলিং প্রাইস হবে কত? 108 টাকা, মানে তার বিক্রয় মূল্য হবে 108 টাকা। এবার তার ধার্য মূল্য কত সেটা আমি এখান থেকে বার করব। তো ধার্য মূল্যর ক্ষেত্রে ধার্য মূল্যকে ইংলিশে বলা হয় মার্ক প্রাইস। তো আমি ধরে নিলাম তার মার্ক প্রাইস আমি এখান থেকে বার করব, সেটাকে এমপি ধরে নিলাম। তো মার্ক প্রাইসের উপর আমি আবার কিন্তু 14% ছাড় দিয়ে জিনিসটা বিক্রি করছি। তো মার্ক প্রাইসের উপর যদি 14% ছাড় দেই, তাহলে
100-এর থেকে 14 বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে পেয়ে যাবে মার্ক প্রাইসের কত পার্সেন্ট দামে জিনিসটা সে বিক্রি করছে। তো 14 বিয়োগ করলে এখান থেকে পাবে 86% দামে বিক্রি করছে। তো মার্ক প্রাইসের 86% করলে পেয়ে যাবে সেটা তোমরা সেলিং প্রাইস, এবং সেই সেলিং প্রাইস তোমরা পেয়ে গেছো কত 108। তো এখান থেকে পেয়ে যাচ্ছ কত, এখান থেকে পেয়ে যাচ্ছ মার্ক প্রাইস। এবার এখানে কাটাকুটি করো, যদি এখান থেকে কাটাকুটি যায় তো এখানে 2 দিয়ে যাচ্ছে, 4 2 8, 3 2 6, 2 দিয়ে কাটলে এখানে 5 2 10, 4 2 8। তো মার্ক প্রাইস কত হচ্ছে, মার্ক প্রাইস হচ্ছে 5400 বাই কত হচ্ছে, বাই হচ্ছে 43। তো এখানে তোমাদের একটু ক্যালকুলেশন করতে হবে। এখান থেকে দেখো 5400 কে ভাগ করো, 5400 কে ভাগ করো তোমরা, আচ্ছা কালিটা চেঞ্জ করে নিই, এখানে 5400 কে ভাগ করো এখানে 43 দিয়ে। তো 43 1 কে কত হচ্ছে 43, এখান থেকে থাকছে 1, এখান থেকে থাকছে 1, 43 আর 2 গুণ করলে কত হবে 86, 86। তো এখান থেকে থাকছে 14 আর 10 যোগ করলে কত 24, আর এখানে নামলো 0। তারপর এখান থেকে দেখো 5 দিয়ে যাচ্ছে, 5 দিয়ে কারণ 5 20 200, 5 40, 5 40 200 আর 3 5 15, মানে হবে 215। এখান থেকে থাকছে 40 থেকে 15 বাদ দিলে থাকবে 25, পয়েন্ট চলে আসলো, পয়েন্টের জন্য 0 চলে আসলো। তো 43 আবার 5 দিয়ে 6 দিয়ে ভাগ করলে হবে 4 6 24, 240, 3 4 18, মানে বেশি হয়ে যাচ্ছে। তো 5 দিয়ে ভাগ করলে হবে কত 215। তো এখান থেকে দশমিকের পরে একটাই সংখ্যা নাও, বেশি নেওয়ার দরকার নেই। তো এখান থেকে পেয়ে যাচ্ছ অ্যাপ্রক্সিমেট ভ্যালু 125.5 সামথিং, 125.5। এখান থেকে আবার বিয়োগ করলে পাবে কত 35, 350। তো 350 মানে এখানে যাবে কত 8 দিয়ে যাবে। তো এখান থেকে পাচ্ছ দশমিক পরে দুটো সংখ্যা নিয়ে নিলাম, 125.58 টাকা হবে তার মার্ক প্রাইস। এবার এখানে দেখো বলেছে যে ক্রয় মূল্যের থেকে ধার্য মূল্য কত শতাংশ বেশি করতে হবে। তো ক্রয় মূল্য ছিল 100 টাকা, ধার্য মূল্য কত হয়েছে 125.58 টাকা। তাহলে কত বেশি হয়ে গেল, ধার্য মূল্য থেকে ক্রয় মূল্যকে বিয়োগ করে দাও। তো এখান থেকে পাচ্ছ যে 25.58 টাকা। আচ্ছা 58টাকে তুলে দিয়ে, যেহেতু আমি এখানে দেখতে পাচ্ছি অপশানে একটাই করে ডিজিট আছে, তো 58 তুলে দিয়ে আমি এখানে ডাইরেক্ট 6 বসিয়ে দিচ্ছি, কারণ 8 এর জন্য 5 এক ঘর বেড়ে গেল। তো 25.6 টাকা কিন্তু কস্ট প্রাইসের থেকে ধার্য মূল্য বেশি। জিজ্ঞাসা করেছে কত শতাংশ বেশি। তো যেহেতু আমরা কস্ট প্রাইসকে 100 ধরে নিয়েছিলাম, ডাইরেক্ট তুমি বলে দিতে পারো 25.6% বেশি, অথবা যদি বুঝতে অসুবিধা হয় তো এখান থেকে বার করে নাও যে কত পার্সেন্ট বেশি হবে মার্ক প্রাইস। তো কস্ট প্রাইসের উপরে সেটা ক্যালকুলেট করব। তো 100 থেকে বেশি কত 25.6, 1 এর থেকে কত আবার 100 থেকে কত, তো 100 কেটে গেল, এখান থেকে পেয়ে যাবে 25.6% বেশি, যেটা আছে অপশন নাম্বার বি তে। তো অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। অজয় ও অনিল একটা যৌথ ব্যবসায় অংশীদার। অজয় ব্যবসায় 8,000 টাকা 8 মাসের জন্য বিনিয়োগ করে, অনিল বাকি 4 মাসের জন্য বিনিয়োগ করে। কিন্তু অনিল কত টাকা বিনিয়োগ করে সেটা কিন্তু বলেনি। বলছে বছরান্তে মানে বছরের শেষে অনিল যদি লাভের 20% পায়, তাহলে অনিল যদি লাভের 20% পায়, তাহলে অনিল কত টাকা বিনিয়োগ করেছিল। তো এখানে দেখো আগে রেশিওটা বার করো, অজয় আর কি এখানে বলেছে অনিল, অজয় আর অনিল। তো অজয় কত টাকা ইনভেস্ট করেছিল 8,000 টাকা, 8,000 টাকা ইনভেস্ট করেছিল কত দিনের জন্য 8 মাসের জন্য। অনিল কত মাসের জন্য ইনভেস্ট করেছে, অনিল ইনভেস্ট করেছে 4 মাসের জন্য। কত টাকা জানি না, ধরে নিলাম x টাকা ইনভেস্ট করেছে। তো এখান থেকে রেশিও পেয়ে যাবে যে 8,000 ইন্টু 8 ইজটু 4 ইন্টু x। কাটাকুটি করার কোনো দরকার নেই, এখান থেকে তোমরা সমীকরণে বসিয়ে দাও 8,000, মানে এখানে যা বলেছে সেই অনুযায়ী এখানে তোমরা বসাও 8,000 ইন্টু 8 বাই 4 ইন্টু কত x। এখানে বলেছে যে বছরান্তে অনিল পাবে লাভের কত পার্সেন্ট 20%। তো অনিলের ভ্যালুটা নিচে লিখেছি, তো অনিল পাবে কত 20%। তাহলে অজয় কত পাবে 100 থেকে 20% বিয়োগ করে দাও, মানে 80% পাবে অজয়। তো উপরে লিখলাম 80।
কাটাকুটি করো, এইবার কাটাকুটি করে এক্স এর ভ্যালু বার করলেই সেটাই অ্যান্সার হয়ে যাবে। তো এখানে 20 দিয়ে কাটলে হবে 4, এখানে 4 দিয়ে কাটো, 4 2 8, এখানে 4 কাটো, 2 দিয়ে তো কাটলে হচ্ছে 2, 2 কাটলে হবে কত, 2 দিয়ে কাটলে এখান থেকে হবে কত, 4000। তো এক্স এর ভ্যালু কি পেলে, এক্স এর ভ্যালু পেলে 4000 টাকা। এই 4000 টাকা কে বিনিয়োগ করেছিল, অনিল বিনিয়োগ করেছিল 4 মাসের জন্য। অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। এবং আবারও বলছি, যদি ক্লাস ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই কিন্তু ক্লাসটাকে তোমরা লাইক করবে। চলে আসো পরের লাস্ট কোশ্চেন। কোন দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা, প্রতি কেজি 12 টাকা দামের ডাল প্রতি কেজি এত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে? ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এই কোশ্চেন কিন্তু বহুবার এক্সামে দিয়েছে। এটা বলতে পারো এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে কটা এক্সাম হয়, সেটা কলকাতা মিউনিসিপ্যালের হোক, বা সেটা পিএসসির হোক, বা সেটা পুলিশের এক্সাম হোক, যাই হোক না কেন, ম্যাক্সিমাম এক্সামে এই কোশ্চেন কিন্তু দিয়েছে। তো কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে দেখে নাও, এখানে বলছে যে কোন একটা দোকানদার কি অনুপাতে প্রতি কেজি চাল 15 টাকা, প্রতি কেজি চাল 12 টাকা দামে মিশ্রিত করলে, মানে এই 15 টাকা দামের চালটা সে কিন্তু কিনেছে, মানে ক্রয় মূল্য, 12 টাকা দামের চালটা কিন্তু কিনেছে ক্রয় মূল্য। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে, এটা এলিগেশন প্রসেস জানে, 15, 12 আর এখানে 16.50 লিখে দেয়, দিয়ে এলিগেশন করে চলে আসবে, অ্যান্সার হয়ে যাবে কিন্তু ভুল। কেন ভুল হবে সেইটা বলে দিচ্ছি। এখানে বলছে দেখো, 15 টাকা কেজি দরে চাল সে মিশ্রিত করছে, মানে 15 টাকা কেজি দরে চাল সে কিনেছে, মানে তার এটা কিন্তু ক্রয় মূল্য, কস্ট প্রাইস। 12 টাকা দামের চাল সে মিশ্রিত করছে, মানে 12 টাকা দামের চাল সে কিনে মিশ্রিত করছে, মানে এটা কিন্তু কস্ট প্রাইস। কিন্তু সেই মিশ্রিত চালটাকে 16.50 টাকায় সে বিক্রি করছে, মানে 16.50 যে টাকাটা আছে এটা কিন্তু সেলিং প্রাইস, অর্থাৎ বিক্রয় মূল্য। এবং অ্যালিগেশনের ক্ষেত্রে এই যে তিনটে ভেরিয়েবলই কিন্তু একই জিনিস হতে হয়, নতুবা কিন্তু অ্যালিগেশন প্রসেস অ্যাপ্লাই করা যায় না। তাই আমি এখান থেকে এইভাবে অ্যালিগেশন করতে পারবো না। আমার ফার্স্টে বার করতে হবে যে মিশ্রিত করার পর তাদের যে ক্রয় মূল্য, সেই ক্রয় মূল্য কত হচ্ছে সেটা বার করতে হবে। তো সেটাই দেখো এখানে বলা আছে যে 16.50 টাকায় যদি আমি বিক্রি করি তাহলে 20% লাভ হচ্ছে। অর্থাৎ 20% লাভ হওয়ার মানে কি, আমি যদি ক্রয় মূল্যকে 100 টাকা ধরে নিই, তাতে 20 টাকা লাভ হচ্ছে, মানে 120-র ভ্যালু বলে দিয়েছে কত, 120-র ভ্যালু বলে দিয়েছে 16.50। একের ভ্যালু কত, একের ভ্যালু হবে 16.50/120, আর 100-র ভ্যালু কত, অর্থাৎ কস্ট প্রাইস কত, সেটা আমি এখান থেকে পেয়ে যাব। তো 100-র ভ্যালু হলো 16.50, এর সাথে ওপরে আর নিচে 120, ওপরে গুণ হয়ে যাবে কত, 100। তো এখান থেকে কাটো, এখান থেকে 25 দিয়ে কাটো। আচ্ছা, এখান থেকে পয়েন্ট তুলে দাও, পয়েন্ট তুলে দিলে 100 আর পয়েন্ট উঠে গেল, এখান থেকে 0 0 কেটে গেল। এবার এখানে ভালোভাবে খেয়াল করো, এখান থেকে নিচে থাকছে কত, 12, উপরে থাকছে 165, 3 দিয়ে যাবে, 3 এ 4 এ 12, 3 দিয়ে কাটলে 3 5 এ 15, 3 5 এ 15। তো 55/4 ভাগ করলে এখান থেকে পাবে যে 4 1 কে 4, 1 15, 3 এ 4 এ কত, 12। তো থাকছে কত হাতে 3, তো 4 7 এ কত, 28, 2 থাকছে, 4 5 এ 20। তো 13 টাকা 75 পয়সা কিন্তু সেই মিশ্রিত চালের, মিশ্রিত ডালের, এখানে ডাল বলেছে তো মিশ্রিত ডালের কস্ট প্রাইস। এটা কিন্তু মিশ্রিত ডালের কস্ট প্রাইস, মিশ্রিত কস্ট প্রাইস লিখছি। মিশ্রিত ডালের কস্ট প্রাইস কত, 13.75 টাকা। এবার তোমরা এখান থেকে অ্যালিগেশন প্রসেস অ্যাপ্লাই করো। তো এখানে বলেছে 15 টাকা কেজি দরের চাল, এখানে বলেছে 12 টাকা কেজি দরের চাল, মিশ্রিত চালের কস্ট প্রাইস কত হচ্ছে, 13.75 টাকা। তো এবার এখান থেকে অ্যালিগেশন প্রসেস অ্যাপ্লাই করো। অ্যালিগেশন প্রসেসে আরেকটা জিনিস বলে দিচ্ছি, যেটা জীবনে কোনোদিন ভুল হবে না যদি সেটা খেয়াল করো। অ্যালিগেশন প্রসেসে ওপরের যে ভ্যারিয়েবল দুটো আছে 15 এবং 12, এটা কিন্তু মিডিলে যে ভ্যারিয়েবল আছে তার থেকে একটা বড় হবে আর একটা ছোট হবে। অর্থাৎ এখানে দেখো 15 কিন্তু 13.75 এর থেকে বেশি, কিন্তু অপোনেন্ট যেটা 12 পড়ে আছে সেটা কিন্তু 13.75 এর থেকে কম হবে। এই জিনিসটা খেয়াল রাখবে, তাহলে অ্যালিগেশন প্রসেস যদিও কখনো ভুল হয় তোমাদের এক্সাম হলে গিয়ে, তো এইটা খেয়াল রাখলে ভুল হবে না। এবার এখান থেকে দেখো, এখানে 15 থেকে 13.75 বিয়োগ করো, তাহলে এখানে হচ্ছে 0.25 আর 1 টাকা, মানে 1.25
আর এখানে 13.75 থেকে 12কে বিয়োগ করলে এখান থেকে পাবে 1.75, দশমিক দশমিক উঠে গেল, কারণ এখান থেকে আমি রেশিও বার করব। 25 দিয়ে কাটলে হবে 7, 25 দিয়ে কাটলে হবে কত 5, অর্থাৎ কোন রেশিওতে মেশাবে, মেশাবে 7:5 অনুপাতে, যেটা আছে অপশন নাম্বার সি তে। তো অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আশা করি কোশ্চেনটা বোঝাতে পেরেছি, ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং আজকের ক্লাসে যে কোশ্চেনগুলো রাখা হয়েছিল ম্যাক্সিমাম কোশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। তো প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু ক্লাস শেষ হওয়ার পর বাড়িতে 3 থেকে 4 বার প্র্যাকটিস করবে। ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটাকে তোমরা লাইক করবে এবং তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা পিএসসি ক্লার্কশিপ, মিসেলেনিয়াস এক্সাম বা আদার্স কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। আর কোনো রকম ডাউট থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কোশ্চেনের দাগ নম্বর সহকারে জানাবে, তাহলে আমরা সেটা পরবর্তী ক্লাসে হোক বা ডাউট ক্লিয়ারিং ক্লাসে হোক সেই ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করব। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।